1971 নিঃসন্দেহে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আর 1971-এর মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। হুমায়ুন আহমেদ 1971 নামে একটা উপন্যাস লিখেছেন, যেটা নবম দশম শ্রেণীতে পাঠ্য হিসেবে আছে। আমরা এই ভিডিওতে চেষ্টা করব পুরো উপন্যাসটা বিশ্লেষণ করতে। ভিডিওটা দুটি ভাগে বিভক্ত থাকবে। প্রথম ধাপে আমরা পুরো কাহিনীর উপর একটা ইনসাইট তোমাদেরকে দিব, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটছে। এরপর আমরা বিভিন্ন কোটেশন সহযোগে পুরো উপন্যাসটা বিশ্লেষণ করার চেষ্টা করব, কোন লাইনের মাধ্যমে লেখক আসলে কি বুঝিয়েছেন, ঘটনায় কোন ধরনের প্রতীক অথবা সিম্বলের ব্যবহার আছে, চরিত্রগুলোর ডেভেলপমেন্ট এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করা হবে। পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডসদের রেকমেন্ড করবে। চলো শুরু করা যাক। হুমায়ুন আহমেদের 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপন্যাস। এটাকে আমরা বলছি ঐতিহাসিক উপন্যাস, ইতিহাসের আশ্রয়ে রচিত। যদিও এখানে দেখবে যে ফিকশন বা কথা সাহিত্যের যে বিষয়বস্তু থাকে, মানে লেখক নিজের কল্পনা সৃজিত কিছু চরিত্র এখানে হাজির করেন, সে বিষয়টি অবশ্যই থাকবে। এখানে বলা হচ্ছে যা ব্যক্তিগত কাহিনীর মাধ্যমে ঐতিহাসিক বাস্তবতা পুনর্গঠন করে। এখানে যে মানুষগুলো আছে তারা দেখবে যে ব্যক্তি মানুষ, তাদের জীবনের কষ্ট পাওয়া না পাওয়া, কিংবা তাদের জীবনের যে সমস্যা, মিরালি নামে একজন অন্ধ ব্যক্তি পাবে, তার যে অবস্থা, কিংবা গ্রামের অন্য সব মানুষের গল্প আছে, এগুলো ব্যক্তিগত কথা, কিন্তু এর মাধ্যমে আবার দেখবে যে ঐতিহাসিক বাস্তবতার পুনর্গঠন হচ্ছে। 71-এর মুক্তিযুদ্ধে হয়তো একজাক্ট এই কাহিনীটাই হয়নি, কিন্তু এই ধরনের কাহিনী হয়েছে। এটা যদি বুঝতে পারো তাহলে ঐতিহাসিক উপন্যাস বুঝতে পারবে। ইতিহাস এবং উপন্যাসের মধ্যে পার্থক্য এতটুকু যে ইতিহাস পুরো ঘটনার দিন তারিখ সহ বলে, আর ঐতিহাসিক উপন্যাস ওই সময়ের আদলে ওই সময়ের কি ঘটনা ঘটে বা ঘটেছিল তার উপর সম্ভাব্য একটা প্রতিবেদন দাখিল করে। আবার লেখকের কল্পনার আশ্রয় বাস্তব অবাস্তবতার সংমিশ্রণও সেখানে থাকতে পারে। তবে যদি ইতিহাসের ভাগ বেশি থাকে বা ইতিহাসের সত্যতা অক্ষুণ্ণ থাকে, সেটিকে আমরা ঐতিহাসিক উপন্যাস বলতে পারি। এই উপন্যাসে গ্রামীণ জীবন, যুদ্ধ, ট্রমা এবং মানুষের যন্ত্রণা সজীব গদ্যে ফুটে উঠেছে। তাহলে এই গ্রামীণ জীবনের যুদ্ধ, শহুরে জীবনের যুদ্ধ অন্য জিনিস। যেখানে দেখবে যে ঢাকা শহরের বিবরণ আছে অনেক উপন্যাসের মধ্যে, এটাতে সেটা নাই। যুদ্ধ আছে, যুদ্ধ আসলে স্বাভাবিকভাবে ট্রমা আসবে, ভয় আসবে, মানুষের মধ্যে আতঙ্কজনক যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আসবে। এগুলোর বিবরণ আছে এবং বলা হচ্ছে লেখক সজীব গদ্যে ফুটিয়ে তুলেছেন। কেন? হুমায়ুন আহমেদ একজন বিখ্যাত কথা সাহিত্যিক, তার লেখা পড়লেই খুব আরামে বোঝা যায়। অনেকে বলে যে তার লেখা পড়তে বেশ আরাম লাগে। সেই হিসেবে এটা যদিও ট্রমার একটা ঘটনা কিংবা কঠিন একটা পরিস্থিতির কথা বলছে, তারপরেও সহজে এটা বোঝা যায়। চলো আমরা ধাপে ধাপে কাহিনীটা দেখি, কোনটার পর কোনটা ঘটছে। ধাপে ধাপে উপন্যাসের আখ্যান। 1 মে নীলগঞ্জে সৈন্যের প্রবেশ ঘটে। উপন্যাসে 1971-এর 1 মে মেজর এজাজ আহমেদের নেতৃত্বে একটা ক্ষুদ্র সৈন্যবাহিনী দুর্গম নীলগঞ্জ গ্রামে প্রবেশ করে। এমন একটা গ্রাম যেখানে সৈন্যবাহিনী চাইলেই সহজে প্রবেশ করতে পারবে না, কিন্তু এই উপন্যাসে দেখি যে মেজর এজাজ আহমেদ তাদেরকে নিয়ে প্রবেশ করেছেন। মিরালির চোখে টর্চের আলো। এই মিরালি একজন অন্ধ লোক, ভোরবেলা অন্ধ। মিরালির চোখে এক সৈন্য টর্চের আলো ফেলে, যা গ্রামে আসন্ন বিপদের প্রথম সংকেত দেয়। এখানে কিছু বানান ভুল থাকতে পারে, এগুলো স্কিপ করে যাবে বা নিজের একটু বুঝে নেবে। তা মিরালির চোখে যে টর্চের আলো ফেলা হচ্ছে, এটা কিন্তু গ্রামে এক ধরনের আসন্ন বিপদের সংকেত আমাদেরকে দিচ্ছে। তারপর আমরা দেখব যে পাকিস্তানি বাহিনী গ্রামের প্রাথমিক স্কুল ঘরে তাদের ক্যাম্প স্থাপন করে এবং পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 71-এ যেটা হতো, শিক্ষক এবং ইমামকে তারা তলব করে। স্কুলের প্রধান শিক্ষক আজিজ মাস্টার এবং মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসাবাদের জন্য মিলিটারিরা ক্যাম্পে ডেকে পাঠায়। তাহলে মেজর এর পরের ধাপে কি করবে? স্বাভাবিকভাবে ইমাম সাহেবের সাথে তো ভালো বিহেভই করার কথা, কিংবা একজন শিক্ষকের সাথে। এখানে মেজর একটা মনস্তাত্ত্বিক চাল চালে, তাদের সাথে ভালো বিহেভ করে, কিন্তু এখানে একটা তার নিজের লাভের বিষয় আছে। বিষয়টা কি দেখো, মেজর এজাজ আহমেদ আজিজ মাস্টারের সাথে অত্যন্ত ভদ্র আচরণ করে এবং কফি খাওয়ান এবং সুকৌশলে গ্রাম এবং মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সে তথ্য সংগ্রহের একটা চেষ্টা করে। গ্রামে পরের ধাপে দেখবো যে রাজাকারদের আগমন হয়। বিকেলের দিকে 40 জন রাজাকারের একটি দল দ্বিতীয় আরেকটি সৈন্যবাহিনীর সঙ্গে নীলগঞ্জ গ্রামে এসে পৌঁছায়। তাহলে দুইটা ট্রুপ, একটা রাজাকার বাহিনী। তখন পাকিস্তানি বাহিনী একটা বিচারের আয়োজন করে। এই বিচার কি? খুনের দায়ে অভিযুক্ত মনা কৈবর্ত এবং তার 11 বছরের ছোট ভাই বীরুকে বিচারের নামে বিলের পাড়ে নিয়ে যাওয়া হয়। ছোট বাচ্চা, তাদেরকে মেরে ফেলা হয়। দুই ভাইয়ের হত্যাকাণ্ড। মেজরের নির্দেশে এক নির্মম প্রদর্শনী হিসেবে মনা ও নিরপরাধ শিশু বীরুকে বিলের পানিতে গুলি করে হত্যা করা হয়। কেন? গ্রামের মানুষ তাদেরকে যেন ভয় পায়। এই ভয়ের সূচনা করার জন্যই তারা এই হত্যাকাণ্ড করে, আসলে কোনো ন্যায় বিচার বা অন্য কোনো কারণে না। বদিউজ্জামানের আত্মগোপন। এই বদিউজ্জামান হচ্ছে
মিরালি বা অন্ধ লোকটার ছেলে। মিরালির ছেলে বদিউজ্জামান জীবন বাঁচাতে মধুবনের জঙ্গলে মাঠে এক কোমর পানি ভর্তি একটা বিলে দীর্ঘ সময় ধরে সে আত্মগোপন করে থাকে। এবং আমরা আরেকটা পর্যায়ে দেখব যে পাশবিক নির্যাতনের একটা চিত্র আছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেজর এজাজ আহমদ মসজিদের ইমাম সাহেবকে উপর্যুপরি চর নিক্ষেপ করতে থাকেন। একজন, তুমি চিন্তা করো, পাকিস্তানি মেজর যাদেরকে আমরা বলছি যে তারা ধর্মের ভিত্তিতে বাংলাদেশকে শাসন করেছে, তারা যেহেতু মুসলমানদের উপর অত্যাচার করবে না, হিন্দুদেরকে অনেক উপন্যাসে বা অনেক লেখায় দেখানো হয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের মাত্রা বেশি ছিল, ইটস ট্রু। তবে মুসলমানদের উপরে যে অত্যাচার হয়েছে তার একটা চিত্র আমরা এখানে দেখতে পাই যে ইমাম সাহেবকে উপর্যুপরি চর মারা হচ্ছে। তারপর পরে দেখো শিক্ষককে নগ্ন করার হুমকি, তথ্য না দেওয়ায় মেজর রফিককে নির্দেশ দেন। এই রফিক হচ্ছে তার সহযোগী মেজরের। আজিজ মাস্টারের কাপড় খুলে নগ্ন অবস্থায় তাকে গ্রাম ঘুরিয়ে দেখাতে, তাকে নগ্ন করে গ্রামে ঘুরাবে। শিক্ষকের আত্মদান, চরম অপমানের মুখেও আজিজ মাস্টার নৈতিকভাবে ভেঙে না পড়ে এক অদ্ভুত স্থবিরতা এবং সাহসের পরিচয় দেন। তিনি অপমানের চেয়ে মৃত্যুকে এই অবস্থায় শ্রেয় জ্ঞান করেন এবং তিনি মারা যান। এই উপন্যাসে আমরা দেখতে পাবো। উপন্যাসের প্রায় শেষ দিকে দেখবে যে কালবৈশাখীর এক ধরনের তাণ্ডব থাকে। সন্ধ্যার আগে নীলগঞ্জে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়, যা মিরালির ঘরের চাল উড়িয়ে দেয় এবং বিভীষিকাময় পরিবেশ তৈরি করে। একদিকে পাকিস্তানিদের অত্যাচার আর একদিকে ঝড়, তবে এই ঝড়ে কিন্তু পাকিস্তানিরা সুবিধা করতে পারে না। তারপর রফিকের এক ধরনের রূপান্তর আমরা দেখব যে এই পাকিস্তানিদের অনৈতিক কাজ দেখে 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 রফিক, যে ছিল পাকিস্তানি মেজরের সহযোগী, তার মধ্যে একটা চেঞ্জ আসতে থাকে। সে তাদের পাশবিকতা দেখে মানসিকভাবে বদলে যায় এবং মেজরের অবাধ্য হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কার অবাধ্য হয়? মেজরের অবাধ্য হয়। নতুন বাংলাদেশের জন্ম আমরা উপন্যাসের শেষে দেখব। যদিও এটা সরাসরি নাই, তবে আমরা উপন্যাস থেকে এটা বুঝতে পারি। বিলের পানিতে নামতে থাকা রফিকের দৃঢ় অবস্থান, রফিককে তাদের যে সহযোগী ছিল তাকেই পানিতে নামিয়ে দেয় মারার জন্য, এবং প্রতিরোধের মাধ্যমে উপন্যাসে নতুন বাংলাদেশের অভ্যুদয়কে প্রতিকায়িত করা হয়েছে। এই পর্যন্ত পড়লে তোমরা মোটামুটি পরীক্ষায় প্রশ্নের সৃজনশীলের গ ঘ উত্তর দিতে পারবে। তবে বিস্তারিত বিশ্লেষণ এবং পরীক্ষায় ভালো পেতে হলে অবশ্যই সেকেন্ড পার্ট দেখতে হবে। আমাদের সাথেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ডসদের রেকমেন্ড করবে। চলো আমরা দ্বিতীয় ধাপ শুরু করি। ঝড়ের আগে নীরবতা, এটাকে বলছি। উপন্যাসের শেষে ঝড় দেখি, কিন্তু ঝড়ের আগে নীরবতা মানে পুরো উপন্যাসটা কিভাবে শুরু হচ্ছে, এটার বয়ন কিভাবে গঠিত হচ্ছে, আখ্যান কিভাবে প্রথম ধাপ থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত চলে যাচ্ছে, তার একটা বিবরণ আমরা দেখব। উপন্যাসের শুরুতেই নীলগঞ্জ গ্রামে এক অস্বস্তিকর নীরবতা এবং অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। উপন্যাসের শুরুতেই গ্রামে কি অবস্থা? অস্বস্তিকর অবস্থা। একে তো যুদ্ধের সময়, দ্বিতীয়ত অনিশ্চয়তা, কখন মিলিটারি আসে বা কি অবস্থা তাদের হবে। মিরালি নামক এক অন্ধ বৃদ্ধের চোখে পৃথিবীর চারদিকে সীমাহীন অন্ধকার মনে হয়। পৃথিবী চারদিকে সীমাহীন অন্ধকার, এখানে মিরালি অন্ধকার দেখছে কিন্তু মনে হচ্ছে চারদিকে সীমাহীন অন্ধকার। তার মানে এটা চারদিকের যে অনিশ্চয়তা এটাকেও কিন্তু ফুটিয়ে তুলছে। এই ব্যক্তিগত অন্ধত্ব সমগ্র গ্রামের অনিশ্চয়তার প্রতীক হয়ে উঠেছে। এটা ছিল ব্যক্তিগত অন্ধত্ব, একটা মানুষ, মিরালি অন্ধ, সবাই তো অন্ধ না, কিন্তু গ্রামের অবস্থাকে এই একটা লাইনেই কিন্তু বোঝা যাচ্ছে যে গ্রামের মধ্যে অনিশ্চয়তা আছে। মিরালির অন্ধত্ব এবং যন্ত্রণা, মিরালি চোখে দেখে না, আগে আবছা আবছা দেখতো। দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে, গত 2 বছর ধরে তাও ভাসছে না, চারদিকে সীমাহীন অন্ধকার। এই যে এই লাইনটা আমরা প্রথমে এক্সপ্লেইন করেছিলাম, বৃদ্ধ মিরালির এই শারীরিক সীমাবদ্ধতা সমস্ত সমাজের অসহায়ত্বের রূপক। তার অসহায়ত্ব আসলে সমাজেরই অসহায়ত্ব, এটা আমরা বুঝতে পারবো এখান থেকে। প্রতীক, সিম্বল, একটা দিয়ে লেখক আরেকটা বোঝাচ্ছেন। রাত দুপুরে একা বের হতে তার তলপেটের প্রবল চাপ, এই শারীরিক যন্ত্রণা গ্রামের সামগ্রিক উদ্বেগের প্রতীক। এই উদ্বেগ, তার পেটের চাপ, পেটের অসুখ মানে তার পেটের অসুখ, বিষয়টা এমন না, এটা একই সাথে বোঝাচ্ছে গ্রামের মানুষের কি অবস্থা, কঠিন অবস্থা, সেটিও কিন্তু বোঝা যাচ্ছে। গ্রামের আতঙ্কিত পরিবেশ, মিরালি বিছানায় বসে ঘরের স্পষ্ট অস্পষ্ট সব শব্দ অত্যন্ত মনোযোগ দিয়ে শোনে। বদি খুক খুক করে কাশছে, বদি তার ছেলে। টিনের চালে ঝটপট শব্দ, কিসের শব্দ? বানর। চৌকির নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করলো। বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধ হয়। পরিবাণু কেঁদে উঠলো, তাদের বাড়ির ছোট বাচ্চা পরিবাণু কেঁদে উঠলো। এখানে বর্ণনা দেখবা সংবেদনশীল বর্ণনা, যে কাশি, তারপর চালের ছটপট, হাঁসের ডাক, শেয়ালের চলাচল, ছোট বাচ্চা কান্না করছে, অস্বস্তিকর একটা পরিবেশ, মানে বিপদের ইঙ্গিত দিয়ে পুরো উপন্যাসটা শুরু হচ্ছে। অজানা ভয়ের ছায়া, বদি ফিসফিস করে কি যেন বলছে। কি বলছে? এত ফিসফিসানি কেন? এগুলো কোটেশন যেগুলো ইটালিক ফরম্যাটে আছে। এত ফিসফিসানি কেন? মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা করে। কাক ডাকলো? সকাল হচ্ছে নাকি? কাক ডাকা, এখানে তুমি এটাকেও প্রতিকায়িত করতে পারো যে কাক ডাকা অশুভ লক্ষণ। ফিসফিসানি, অস্পষ্ট শব্দ, রাতের অন্ধকার, এই সব মিলিয়ে অজানা ভয়ের ছায়া গ্রামে নেমে আসে। গ্রামবাসী জানে না কি আসছে, কিন্তু আশঙ্কা সবার মধ্যেই কাজ করছে। তাহলে একটা পরিবার দিয়ে আসলে পুরো গ্রামের অবস্থাটা, সেটা লেখক প্রতিকায়িত করার চেষ্টা করেছেন। পরের অংশে দেখো যে সাক্ষাৎ, কিসের সাথে সাক্ষাৎ? ভয়ের সাথে সাক্ষাৎ। ক্ষমতার হাতিয়ার হিসেবে জিজ্ঞাসাবাদ। প্রথমে দেখব গ্রামের সামরিক
সামরিক কর্তৃত্বের আগমন বা মিলিটারিদের আগমন ঘটে। রাসমোহন খবর দেয়, রাসমোহন মানুষকে কি খবর দিচ্ছে, সেই স্কুল ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল, তখনও চারদিকে অন্ধকার, কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখে টর্চের আলো ফেললো। সে উঠে বসে দেখে স্কুলে মিলিটারি গিজ করছে। 400-500 কম না, আমরা অল্প কিছু দেখলে ভয়ের বা আতঙ্কের মুহূর্তে তখন মনে হয় অনেক বেশি। 400-500 মিলিটারি সংখ্যাটা অ্যাকচুয়াল এটা হতে পারে, নাও হতে পারে, না হওয়ার চান্স বেশি, কারণ উপন্যাসের শুরুতে যে ধারণা পাওয়া যায় সেখানে এত সংখ্যা নেই। সব মস্ত জওয়ান, হাতে অস্ত্রপাতি আছে, অন্ধকারে টর্চের আলো গিজ করার জন্য এই চিত্রকল্প সামরিক কর্তৃত্বের ভয়াবহতা ফুটিয়ে তোলে। এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়, দেখবে যে গ্রামে ভাষা এবং ক্ষমতার খেলা। মেজর ইংরেজিতে প্রশ্ন করেন, আজিজ মাস্টার বাংলায় উত্তর দেন। সে ইংরেজিতে প্রশ্ন করছে, আজিজ বাংলায় উত্তর দিচ্ছে, তোমার নাম আজিজুর রহমান মল্লিক? জি স্যার। মল্লিক মানে কি? জানি না স্যার। এই গ্রামে কতজন মানুষ? জানি না স্যার। কতজন হিন্দু আছে? জানি না স্যার। তুমি দেখি কিছুই জানো না। তখন উত্তর দেয় কি, তুমি কিছুই জানো না? এই মন্তব্যে জ্ঞানের অভাবকে অপরাধ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তুমি কেন জানবা না? তোমার জানার কথা, অথবা তুমি এইখানে তথ্য লুকাচ্ছ, এরকম একটা ইঙ্গিত আছে। তুমি পাকিস্তানি না? জি স্যার। তখন তো আমরা সবাই পাকিস্তানি ছিলাম, তার মানে আমাদের দেশ ছিল পাকিস্তান। তাহলে তুমি বিদেশি হলে কিভাবে? মানে তুমি তো বিদেশি কেন বলছো? তার মানে সে অন্য গ্রাম থেকে এসেছে বা অন্য এলাকা থেকে এসেছে, সেই অর্থে সে নিজেকে বিদেশি হিসেবে পরিচয় দিচ্ছে। মেজর চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করলেন। আজিজ মাস্টারের মাথায় কোনো জবাব এলো না। ভাষার এই খেলায় আজিজ মাস্টার নিজেকে ক্যাচোর মতো অনুভব করেন। শিক্ষিত মানুষও ক্ষমতার সামনে সম্পূর্ণ অসহায়। তার মানে শিক্ষিত মানুষ এখানে ক্ষমতার সামনে অসহায় হয়ে বসে আছে। পরের অংশটা দেখো, যে পাকিস্তানিদের যে নিষ্ঠুরতা তার চরম সীমা আমরা দেখতে পাবো। নির্দোষের বিরুদ্ধে সহিংসতা, মনা এবং বিরুট ট্র্যাজেডি, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? এখানে তাদেরকে খুনের অভিযোগে দুজন মানুষের বিচার করে। স্বাভাবিকভাবে মনে হতে পারে পাকিস্তানি বাহিনী কত ভালো, তারা একটা খুনের বিচার করছে, বৃদ্ধার পুত্র মারা গেছে এটার বিচার। কিন্তু স্বাভাবিকভাবে এটা মনে হলো, এটা কিন্তু এটার অভ্যন্তরে যে পাশবিকতা লুকিয়ে আছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো, কারণ ছোট একটা বাচ্চাকেও পানিতে দাঁড় করিয়ে দিয়েছে, সে তো হত্যাকাণ্ডের সাথে জড়িত না। রফিক ইংরেজিতে বলল, মানে রফিককে, এই রফিক হচ্ছে তার সহযোগী মেজরের। এই বাচ্চাটিকেও দাঁড় করাবো? হ্যাঁ স্যার, এর কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। অ্যাকচুয়ালি সে বিচার করছে না, তারা যে কত নিষ্ঠুর হতে পারে গ্রামের মানুষকে এটা দেখাচ্ছে। সে পরে বলছে যে লাভ লোকসান আমার দেখবার কথা, তোমার না। আমার সাথে তর্ক করবে না, মানে রফিককে, তার সহযোগীকে বলছে এটা লাভ আছে কি না ওটা তো আমি বুঝবো, তুমি কেন আমার সাথে তর্ক করছো? একটি শিশু সহ 2 ভাইকে পানিতে দাঁড় করানো হয়েছে শুধু নিষ্ঠুরতার নমুনা। এটাকে দেখো আমরা কোট করেছি কি কারণে, এটা লাইনের মধ্যে আছে। নিষ্ঠুরতার নমুনা দেখানোর জন্য এখানে যুক্তিহীন নিষ্ঠুরতাই মূল অস্ত্র, কোনো যুক্তি নাই, জাস্ট নিষ্ঠুরতা দেখাবে। গুলির মুহূর্ত, রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগলো, দাদা বড় ভয় লাগে, ও দাদা ভয় লাগে। মনা মৃদু স্বরে বলল, ভয় নাই, আমার এই শক্ত কইরা ধর, মানে আমাকে ধরে রাখো। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তারপর পরই মুখ ভর্তি বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটিকে চোখের সামনে ঘটতে দেখলো, এক পলকের জন্য দৃষ্টি ফিরিয়ে নিল না। ইমাম সাহেব চোখ ফেলেছে, বন্ধ করে ফেলেছে, আজিজ দেখেছে, আজিজ মাস্টার দেখেছে, দুইজন অবলোকন করলো। বীরুর চিৎকার, বনার সান্ত্বনায় ইমামের বমি, আজিজ মাস্টারের স্থির দৃষ্টি। এই বৈপরীত্যে সহিংসতার ভয়াবহতা তীব্রতর হয়েছে। একজন ভয়ে পুরো চোখ বন্ধ করছে, আরেকজন চোখ খোলা রেখে সমগ্র কাঠিন্য পাশবিকতা অবলোকন করছে। এটা কিন্তু বৈপরীত্য, তারপরও কিন্তু বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কী ঘটছে। ঐতিহাসিকতার নৃশংসতার দর্পণ। অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে তিনি আলেকজান্ডার দ্য গ্রেট। মেজরের এই উক্তিতে রাষ্ট্রীয় সহিংসতার ঐতিহাসিক যুক্তিকরণ ফুটে উঠেছে। সে বলছে এই অত্যাচার অ্যাকচুয়ালি আলেকজান্ডার দ্য গ্রেট, সে কত অত্যাচার করছে এটা ইতিহাসে লেখা নাই, সে গ্রেট। তাহলে পাকিস্তানিরা কি করছে, তারা যখন বিজয়ী হবে এটা তো আসলে কোনো ডাজন্ট ম্যাটার, কোনো গুরুত্ব বহন করে না। গণহত্যাকে ইতিহাস কীভাবে বীরত্বের গল্পে রূপান্তরিত করে এই উপন্যাসের একটি গভীর স্তর, এটা কিন্তু বাস্তবতাকে রূপায়িত করেছে। পরের ধাপে আমরা দেখব যে মানুষের অপমানের বিষয় এখানে আছে, মনস্তাত্ত্বিক নিপীড়ন আছে। অপমানকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেখি। রফিক, তুমি ওর জামা কাপড় খুলে ওকে ন্যাংটা করে ফেলো, এই মিথ্যাবাদী কুকুরটাকে ন্যাংটো করে সমস্ত গ্রামে ঘুরে ঘুরে দেখাবে, বুঝতে পারছো? কাকে? আজিজ মাস্টারকে। আর শোনো, একটা ইটের টুকরো ওর পুরুষাঙ্গে ঝুলিয়ে দিবে, ওর পুরুষাঙ্গে কি করবে, একটা ইটের টুকরো ঝুলিয়ে দিবে, এতে সমস্ত ব্যাপারটা একটা হিউমার আসবে, হিউমার, হাস্যরসের ব্যবহার সে দেখতে যাচ্ছে, অথচ সে নিষ্ঠুর একটা ব্যবহার করছে। আজিজ মাস্টার গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষকে নগ্ন করে গ্রামের ঘোরানোর এই পরিকল্পনা শিক্ষা, মর্যাদা এবং সামাজিক অবস্থান সম্পূর্ণ ভঙ্গুর হয়ে উঠেছে। তুমি যখন দেখবে যে গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষকে
একদম ন্যাংটো করে ঘোরাচ্ছে, তখন তোমার মধ্যেও তো ভয়, সবার মধ্যে ভয় কাজ করবে, মানুষের কথা বলারই সাহস পাবে না। আত্মসম্মানের চরম পরীক্ষা। মেজর সাহেব, আমি মরবার জন্য প্রস্তুত আছি। আজিজ মাস্টারকে এখানে দেখবো যে সে মরার জন্য প্রস্তুত, আমাকে লজ্জার হাত থেকে বাঁচান, মরতে চাই না। মেজর সাহেব হাসি মুখে বললেন, বেশ তাহলে কাপড় খুলে ফেলো। তোমাকে ঠিক 1 মিনিট সময় দেওয়া হলো তার জন্য। আজিজ মাস্টার কাপড় খুলতে শুরু করে। বাঙালিদের মান অপমান বলে কিছু নেই, একটা কুকুরেরও তো আত্মসম্মান জ্ঞান থাকে, এদের তাও নেই। মৃত্যু এবং অপমানের মধ্যে বেছে নিতে তখন তাকে বাধ্য করা হয়। তখন এই কাঠামোগত একটা সহিংসতা, ব্যক্তির পরিচয়, মানে তারও তো একটা আত্মপরিচয় আছে, সে শিক্ষক, তাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, এর একটা চিত্র আমরা এখানে দেখতে পাবো। রূপান্তর এবং প্রতিরোধ, ঝড়ের প্রতি কী ভূমিকা। ওই সময়টাতে আমরা একটা ঝড়ের সূচনা দেখি এবং প্রত্যেকের মধ্যে এক ধরনের চেঞ্জ আসতে দেখি, যে প্রত্যেক মানুষ কীভাবে প্রতিবাদী হয়ে উঠছে। ঝড় এবং পলায়ন, ঝড়ের সময় একটা পাগল ছুটে গেল বনের ভেতর, যায়নি, আমার ধারণা ওই পাগলটি বনে খবর নিয়ে গেছে এবং সবাই পালিয়েছে ঝড়ের সময়, এবং তার কাছ থেকে খবর নিয়ে মুক্তিযোদ্ধারা পালিয়ে গেছে। এই চিন্তা করছে কি এজাজ, প্রাকৃতিক ঝড় রাজনৈতিক পরিবর্তনের প্রতীক। এখানে ঝড় আসলে অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে, অন্ধকারেও প্রতিরোধের আলো জ্বলে থাকে। আজিজ মাস্টারকে যে নিপীড়নের মধ্যে আমরা দেখি, তার একটা সাহসের ভূমিকা এখন আমরা দেখতে পাবো। আজিজ মাস্টার তখন কথা বলল, অত্যন্ত স্পষ্ট স্বরে বলল, মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি, আমাকে লজ্জার হাত থেকে বাঁচান। আজিজ মাস্টার বেশ সহজ ও স্বাভাবিকভাবেই হেঁটে গেল। যাবার আগে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলল, সালাম আলাইকুম। মৃত্যুকে আলিঙ্গন করে আজিজ মাস্টার প্রমাণ করে যে আত্মসম্মান মৃত্যুকেও হার মানাতে পারে, মানে অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। এটা কিন্তু আজিজ মাস্টার এই পরিস্থিতিতে আমাদেরকে দেখালো। এবং আগুন ও জাগরণ, কৈবর্ত পাড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে, চিত্রাবুড়ি অবাক হয়ে আগুন দেখছে। মীর আলী বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে। পাকিস্তানিদের যে অগ্নিকাণ্ড সূত্রপাত করেছে তা সবাই অবলোকন করছে। সে চোখে দেখতে পায় না কিন্তু আগুন দেখতে পাচ্ছে। তার মানে মীর আলীকে অন্ধ দেখালো উপন্যাসের শুরুতে, কিন্তু সে আগুন দেখছে। তার মানে কি, আগুনের উত্তাপ বা গ্রামে পাকিস্তানি বাহিনীর যে বর্বরতা পাশবিকতা সেটার অবলোকন সে করতে পারছে। অন্ধ মীর আলীও আগুন দেখছেন। এই বিরোধাভাস, এটাকে বিরোধাভাস বলছি। সে অন্ধ আবার আগুন দেখছে। ইট ইজ নট পসিবল, বাট এটা যেহেতু লেখক পসিবল করেছেন, এটাকে আমরা বলতে পারি বিরোধাভাস, মানে একই জিনিস বিরোধ দেখাচ্ছে। জাগরণের একটা সার্বজনীনতা ফুটে উঠেছে, তার মানে সমস্ত মানুষ যে জেগে উঠেছে তার একটা চিত্র এখানে আমরা দেখতে পাই। যুদ্ধের বহুমুখী দৃষ্টিভঙ্গি, উপন্যাস যুদ্ধের বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি জটিলভাবে উপস্থাপন করে। কেউ ভয়ে, কেউ বাধ্য হয়ে, কেউ আবার সচেতনভাবে এই সংঘাতে জড়িত থাকে। কেউ না কেউ যুদ্ধের এই তোড় থেকে কেউ না কেউ কোনোভাবে যে পালাতে পারবে এটার সুযোগ খুবই কম, তার মানে সমস্ত মানুষ এখানে জড়িয়ে পড়ে। রফিকের দ্বন্দ্ব আমরা দেখতে পাই। রফিক পাকিস্তানিদের সহযোগী, কিন্তু সে তার মধ্যে আমরা একটা দ্বান্দ্বিক অবস্থান লক্ষ্য করতে পারি। রফিক থেমে থেমে বললে, এভাবে মানুষকে লজ্জা দেবার কোনো অর্থ হয় না। আজিজ মাস্টারের অপমান তার মধ্যে একটা ক্রিয়া করে। আপনি যদি একে অপরাধী মনে করেন তাহলে মেরে ফেলেন, লজ্জা দেবার দরকারটা কি? পাকিস্তানি যে মিলিটারি, তার উদ্দেশ্যে রফিক এটা বলছে, মানে তার বস তাকে সেই কথা বলছে যে তাকে মেরে ফেলেন, অপমান করার দরকারটা কি? আপনি শুধু ওকে লজ্জা দিচ্ছেন না, আপনি আমাকেও লজ্জা দিচ্ছেন, আমিও তো ওর মতো বাঙালি। রফিকের এই প্রতিবাদে সহযোগিতার নৈতিক সংকট স্পষ্ট। সে সহযোগিতা করতে চাচ্ছে, নৈতিক সংকটে পড়েছে। সে একই সাথে পাকিস্তানিকে সাহায্য করতে গিয়েছে, সেখানে তাকে সহযোগী হিসেবে দেখানো হচ্ছে। কিন্তু আবার এখানে আমরা রফিককে দেখছি তার মধ্যে এক ধরনের আত্মপীড়ন আছে, নিজের মধ্যে সে কষ্ট অনুভব করছে। একজন বাঙালির জন্য সে কষ্ট ফিল করছে এবং নিজেকে সে বাঙালি হিসেবে পরিচয় দিচ্ছে, আমিও তো ওর মতো বাঙালি। তাহলে রফিক পাকিস্তানি সেনাবাহিনীতে কাজ করছে, এটা নিয়ে তার মধ্যে নৈতিক সংকট আছে। মানে সে আসলে কার পক্ষ নেবে, বাঙালির পক্ষ নেবে না পাকিস্তানের পক্ষ নেবে? এই অবস্থায় গ্রামের সাধারণ মানুষের অবস্থান কি ছিল? মগরবের নামাজ আদায় করতে 4-5 জন মুসল্লি গিয়েছিল মসজিদে। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এলো। তাহলে তুমি যাদেরকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিদেরকে ইসলামের পতাকাবাহী মনে করছো, তাদের ভয়ের কারণে কিন্তু মুসলমানরাই নামাজ পড়তে পারছে না। তার মানে তাদের নিপীড়নের রূপটা এখানে স্পষ্ট। ফেরার পথে তাদের মনে হলো কাজটা ঠিক হলো না, এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা আছে। মুসল্লিরা যারা ভয়ে নামাজ না পড়ে চলে এসেছে, তাদের মধ্যে আবার এই শঙ্কা কাজ করছে আল্লাহর গজব আসবে, কারণ তারা আল্লাহকে ভয় না পেয়ে পাকিস্তানি মিলিটারিকে ভয় পাচ্ছে। তারা আবার মসজিদে ফিরে গেল। সাধারণ মানুষের একটা দ্বিধা দেখছি, মানে তাদের মধ্যে একটা দোটানা ভাব, কোন দিকে যাব, মসজিদে যাব না ভয়ে বাড়ি পালিয়ে যাব। ধর্মীয় কর্তব্য এবং প্রাণ ভয়ের মধ্যে টানাটানি, এটা যুদ্ধের একটা জটিল বাস্তবতা তখন ফুটিয়ে তুলছে। আমরা এই পর্যায়ে বেশ কিছু চরিত্র সম্পর্কে জেনেছি, কিন্তু রফিকের কি পরিণতি হয়েছে সেটা আমরা এখনো জানিনি। এটা দিয়ে আমরা উপন্যাস শেষ করব। তবে আমরা মীর আলীর অন্ধত্বের দৃষ্টিতে দেখি যে মীর আলী নরম স্বরে বলে, চাঁদনি রাত নাকি ও বউ? তার মানে অন্ধলোকও চাঁদনি রাতকে দেখতে পাচ্ছে। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল।
এই অনুফা হচ্ছে তার ছেলের বউ, সংসারের আয় উন্নতি যা হচ্ছে তাই মেয়েটির কারণেই হচ্ছে। যুদ্ধের এক পর্যায়ে মিরালি ভাবছে তার ছেলের বউয়ের কারণেই পরিবারের উন্নতি হয়েছে। শারীরিক অন্ধত্বেও মিরালির মানবিক দৃষ্টি অক্ষুণ্ণ, সে কিন্তু অনুফার প্রতি কৃতজ্ঞ, বদিকে সে স্নেহ করে। এই সাধারণ মানুষের গভীরতায় যুদ্ধের পটভূমির মধ্যেও মানবিকতার অস্তিত্ব ফুটে ওঠে। তারা যে একজন আরেকজনকে ভালোবাসে আমাদের দেশের মানুষরা, সেটার একটা ইঙ্গিত পাবো। এবার আজিজ মাস্টারকে আমরা একটু দেখি যে তার মধ্যে শিক্ষিতের দুর্বলতা এবং সাহস দুটোই আছে। শিক্ষিত মানুষ দেখবা যে মধ্যবিত্ত মানুষ, তাদের মধ্যে ভয় কাজ করে সবসময়, আমরা কোন পক্ষ নিব, কোন দিকে যাবো, দ্বিধা কাজ করে। আজিজ মাস্টার একজন কবি, সে গত 3 মাসে 4 নম্বর একটা রুল টানা খাতা কবিতা লিখে ভরিয়ে ফেলেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 3 মাস ধরে সে কি করছে, কবিতা লিখে খাতা ভরে ফেলছে। সে আবার প্রেমের কবিতা লেখে। অত্যন্ত স্পষ্ট স্বরে সে বলল মেজরকে, সে কি বলেছিল, মেজর সাহেব আমি মরবার জন্য প্রস্তুত আছি, আমাকে লজ্জার হাত থেকে বাঁচান। প্রথমে ভয়ে কাপা আজিজ মাস্টার শেষে কি করেন, মৃত্যুকে বেছে নিচ্ছেন, এটা আমরা দেখি। তাহলে তার চরিত্রের রূপান্তর হচ্ছে। মেজর এজাজের চরিত্রটা আমরা দেখি, তার মধ্যে নিষ্ঠুরতা কিন্তু আছে, মানুষকে ভয় পাইয়ে দেবার একটা আলাদা আনন্দ আছে না? তোমরা দেখবে যে পলিটিশিয়ান কিংবা সামরিক ব্যক্তিত্ব, তারা মানুষকে ভয় দেখাতে পছন্দ করে। পুলিশ অকারণে মানুষকে বিভিন্ন সময় হিট করে। মানুষের ইনস্টিংক্টের মধ্যে এটা আছে, অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা তোমার নেই? রফিককে বলছে যে মানুষকে পায়ের নিচে রাখতে গেলে যে আনন্দটা পাওয়া যায়, এটা তোমার মধ্যে নাই। মেজর শুধু খলনায়ক নন, তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের দর্শনকে প্রতিনিধিত্ব করেন। রাষ্ট্র যে সন্ত্রাস হতে পারে, তখন তো রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের যে সন্ত্রাসী আচরণ সেটা এখানে আছে। তবু মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো, তার মানে সেও বিপদে আছে। তার মানে এই শক্তিশালী লোকগুলো একসময় বিপদে পড়ে। এই বিবরণে তারও অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত আছে। রফিক এখানে দ্বন্দ্বের প্রতীক। রফিক একটু আগে আমরা যেটা বলেছিলাম, সে কাকে সাহায্য করছে, পাকিস্তানিদের, আবার তার মধ্যে বাঙালিদের প্রতি প্রীতি আছে। তাহলে সে কি মুক্তিযোদ্ধা কিনা, এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে। তাকে আমরা চাইলে ওপেন এন্ডিংয়ের এই জায়গাতে মুক্তিযোদ্ধা হিসেবেও চিহ্নিত করতে পারি। রফিক পরম স্নেহে বীরুর গায়ে হাত রেখে বলল ভয় নাই, ভয়ের কিছু নাই। সে যখন পানিতে নামে তখন সে দেখে যে ওই যে বীরু, সেই লাশ ছোট বাচ্চার, তাকে দেখতে পায়, তাকে বলছে যে ভয়ের কিছু নাই, মারা গেছে, ডেড বডিকে সেটা বলছে। রফিক বেশ শব্দ করেই হেসে উঠল, আচমকা হাসির শব্দে মেজর সাহেব চমকে উঠল। রফিকের এই হাসি এবং শিশুর প্রতি স্নেহ প্রমাণ করে সহযোগিতা সত্ত্বেও তার মধ্যে মানবিকতা মরে যায়নি। সে পাকিস্তানিদের সহযোগিতা করছে, তার মধ্যে মানবিকতা এখনও মারা যায়নি। বুক পর্যন্ত পানিতে ডুবিয়ে লালচে আগুনের আছে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না। এ যেন অন্য রফিক, মেজর এজাজ তাকে চিনতে পারছে না। পানিতে সে অপেক্ষা করছে। এই রফিক মেজর এজাজের বন্দুকের নলের সামনে বা তার সৈন্যদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও সে এখন তার যে সাহস সেটি হারাচ্ছে না। সে এখন বাঙালিদের পক্ষেই এক প্রকার অবস্থান করছে। এই উপন্যাসটা দেখো, বিভিন্ন প্রতীক এবং আখ্যান কৌশল আছে। প্রতীক বা সিম্বল আসলে কি, লেখক একটা দিয়ে আরেকটা বোঝাচ্ছেন। এখানে আলো এবং অন্ধকারের চিত্র আছে। মিরালির অন্ধত্ব এবং কৈবর্ত পাড়ায় আগুন, অজ্ঞানতা বনাম জাগরণের প্রতীক। এখানে একজন মানুষ অন্ধ এবং আরেক জায়গাতে আগুন জ্বলছে, ওইটা আবার সে অবলোকন করছে। অজ্ঞানতা এবং জাগরণের প্রতীক কিন্তু এখানে আছে। মিরালি বারান্দায় দাঁড়িয়ে আগুন আগুন বলে চিৎকার করছে, সে চোখে দেখতে পায় না কিন্তু আগুন দেখতে পাচ্ছে। তারপর আমরা দেখব যে বিলের পানির কথা আছে। বিলের পানি অসম্ভব ঠান্ডা, রফিক পানি কেটে এগুচ্ছে, কি যেন ঠেকলো হাতে, মনার ছোট ভাই বীরু। এটা উপন্যাসের শেষ অংশে, একটু আগে যেটা বললাম, উপর হয়ে ভাসছে মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণের প্রতীক। তারপর দেখো ঝড় বৃষ্টির কথা আছে। প্রাকৃতিক ঝড় রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস। এটা ঝড় বৃষ্টির সময়, ঝড়ের মধ্যেই মুক্তিবাহিনী পালিয়ে যায়, প্রকৃতিও প্রতিরোধের পক্ষে। তাহলে ঝড় হেল্প করে পাকিস্তানিদের হাত থেকে কাদেরকে বাঁচতে, মুক্তিবাহিনীদেরকে। তার মানে মুক্তিবাহিনী বেঁচে থাকা মানে তাদের একটা পাল্টা অ্যাটাকের চিত্র এখানে আমরা দেখতে পাবো, যেটা উপন্যাসে হয়তো নাই। অ্যাকচুয়ালি এটা প্রচ্ছন্নভাবে লেখক বর্ণনা করেছেন। শেয়াল এবং গিরগিটির প্রতীক আছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে, চোখ দুটি মানুষের মতো মনে হয় হাসছে। প্রকৃতির উদাসীন দৃষ্টিতে মানুষের ট্র্যাজেডি আরও তীব্র হয়। তাহলে এর মধ্যে আমরা লেখকের যে প্রতীকের ব্যবহারগুলো একটু দেখলাম। এবার আখ্যান কৌশল, মানে কাহিনীটা কিভাবে বয়ন হচ্ছে সেটা একটু দেখবো। হুমায়ুন আহমেদ ব্যক্তিগত গল্পের মাধ্যমে বৃহত্তর ঐতিহাসিক ঘটনা উপস্থাপন করেছেন। এটা বলেছে, এখানে ব্যক্তিগত মানুষ আছে, একটা গ্রাম, মাত্র অল্প কয়েকটা চরিত্র, কিন্তু তাদের মধ্য দিয়ে তো সালে বাংলাদেশে কি হয়েছে তার একটা চিত্র কিন্তু তোমরা পাবে। সংবেদনশীল কিছু বিবরণ আছে, যে শব্দ, গন্ধ, স্পর্শ, ইন্দ্রিয়ের একটা বিবরণ। অন্ধ কিভাবে দেখছে, মানুষ কিভাবে অবলোকন করছে, এটা যুদ্ধের বাস্তবতা তুমি যে ইন্দ্রিয় দিয়ে অনুভব করবে, যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে কিভাবে অবলোকন করছে, এইটার দৃষ্টি একটা আছে। সংলাপের শক্তি, জিনাসার, মানে আজিজ মাস্টার বারবার কি বলছিল, জিনাসার, এটা তার মধ্যে অসহায়ত্ব এক ধরনের আছে। আবার চিন্তা করতে পারো না, আজিজ আহমেদও মনে হয় চাচ্ছে না মুক্তিযোদ্ধাদের খবর দিতে, বা যারা এখানে দুষ্ট লোক বা মিসক্রিয়েন্ট হিসেবে যাদেরকে উপস্থাপন করা হচ্ছে
মুক্তিযোদ্ধা বা মুক্তি বাহিনী, তাদের কথা কিন্তু সে বলছে না, সে বারবার বলছে জিনা স্যার। তো এই জিনা স্যার কিন্তু এখানে খুবই শক্তিশালী। বিরোধাভাসের ব্যবহার আছে, মেজরের ভদ্রতা এবং নিষ্ঠুরতার সংমিশ্রণ। সে বলছে কফি খাবে, জিজ্ঞেস করার পরেই নির্যাতনের নির্দেশ দিচ্ছে। কফি খাওয়ানোর একটা চিত্র এখানে দেখতে পাই, বা খাওয়াতে চাচ্ছে, আবার পরবর্তীতে সে কি করছে, নির্যাতন বা মেরে ফেলার নির্দেশ দিচ্ছে। অপ্রত্যাশিত নায়কত্ব এখানে দেখতে পাবো, যে যেই মানুষগুলো উপন্যাসের মূল ক্যারেক্টার না, কিন্তু তাদের মধ্যেও কিন্তু নায়কোচিত একটা ব্যবহার আছে। যেমন পাগল নিজাম, সে কি আসলে পাগল না মুক্তিযোদ্ধা, এই চিত্র বা এই ভাবনা আমাদের মনের মধ্যে কিন্তু ক্রিয়া করে। অন্ধ মিরালি, এই অন্ধ মিরালি, সে অন্ধ কিন্তু সে দেখতে পাচ্ছে, সে যেন সময়ের একটা নীরব সাক্ষী। বিত আজিজ মাস্টার, সবাই কোনো না কোনোভাবে প্রতিরোধের একটা অংশ হয়ে ওঠেন এই উপন্যাসের মধ্যে। এই উপন্যাসের উপসংহারটা আমরা একটু দেখি, যে 1971-এর ঐতিহ্যটা অ্যাকচুয়ালি কী ছিল। 1971 এই ঐতিহ্যটা আমরা বলতে পারি যে ইতিহাসটাই মিশ্রিত হয়ে আছে নিপীড়ন এবং প্রতিরোধের মধ্যে। উপন্যাসে নিপীড়নের যত রূপ, শারীরিক সহিংসতা, মানসিক নির্যাতন, সামাজিক অপমান সব কিছুই ফুটে উঠেছে, তবু প্রতিরোধ থেমে থাকেনি। আজিজ মাস্টারের মৃত্যুবরণ আছে, নিজামের পলায়ন আছে, মুক্তি বাহিনীর টিকে থাকা আছে, সব মিলিয়ে প্রতিরোধের অগ্নিশিখ এখানে আছে। নিপীড়ন যেমন আছে, প্রতিরোধও এখানে আছে। ঐতিহাসিক সত্যের সাহিত্যিক রূপ, হুমায়ুন আহমেদ ইতিহাসের বড় গল্পকে ছোট মানুষের জীবনে নামিয়ে এনেছেন। মুক্তিযুদ্ধ সবার জীবনে হয়েছে 1971-এ, মানে গ্রামের মানুষ, শহরের মানুষ, চাকরিজীবী, সাধারণ মানুষ, কৃষক, অথবা যারা যুদ্ধ দেখেছে, দেখে নাই, যেসব গ্রামে মিলিটারি প্রবেশ করেছে, যেসব গ্রামে প্রবেশ করে নাই, অনেকভাবে মুক্তিযুদ্ধকে এক্সপ্লেন করা যায়। কিন্তু লেখক এখানে একটা ছোট্ট সার্কেল এনে পুরো ঘটনাটাকে দেখাচ্ছেন। বুক পর্যন্ত পানিতে ডুবিয়ে লালচে আগুনের আছে যে রফিক দাঁড়িয়ে আছে, মেজর এজাজ আহমেদ তাকে চিনতে পারলেন না, এই অন্য রফিক। এই যে একটা লাইন, এই অন্য রফিক, তার মানে যে তার সহযোগী ছিল সে এখন তার পক্ষে নাই, সে বাঙালির পক্ষে। এই লাইনেই উপন্যাসের মূল সারমর্ম। যুদ্ধ মানুষকে বদলে দেয়, নতুন করে জন্ম দেয়। মানে তুমি এদের সহযোগী হিসেবে একটা জব নিয়েছিলে, কিন্তু তুমি যখন দেখলে যে এটার চেয়ে তোমার দেশ বড়, বাঙালির পক্ষে দাঁড়ানোটা তোমার জন্য নৈতিক কর্তব্য, তখন তুমি কি করছো, সুইচ করছো। তোমার মধ্যে ধরনের ট্রান্সফরমেশন লক্ষ্য করা যাচ্ছে। স্মৃতি, পরিচয় এবং স্বাধীনতা। উপন্যাস শুধু 1971 সালের গল্প নয়, এটি স্মৃতি, পরিচয় এবং স্বাধীনতার গল্প। মিরালির অন্ধ চোখেও যে আগুন দেখা যায়, চিত্রাবুড়ির কান্না যে কৈবর্তপাড়া থেকে অনেক দূর পর্যন্ত ভেসে আছে, এতে প্রমাণিত হয় জাতীয় ট্র্যাজেডি। এই ট্র্যাজেডিটা জাতীয়, একটা কৈবর্তপাড়ায় একটা বুড়ি কাঁদছে, তার কান্নার শব্দ অনেক দূর পর্যন্ত চলে আসছে। তার মানে এই অবস্থাটা সামষ্টিক মানুষের দৃষ্টিকে উন্মুক্ত করে, বা তাদের পরিস্থিতিকে রূপায়িত করে, আমাদের চোখেও এটা নতুনভাবে উন্মুক্ত করে। এতে প্রমাণিত হয় যে জাতীয় ট্র্যাজেডি এবং জাগরণ কোনো একক ব্যক্তির নয়, তা সমগ্র জনপদের। এবং শেষ অংশে আমরা কি দেখি, যে রফিক, তুমি কি বেঁচে থাকতে চাও? রফিক শান্ত স্বরে বলল, চাই মেজর সাহেব, সবাই বেঁচে থাকতে চায়, আপনি নিজেও চান না? তার মানে সে প্রশ্ন করছে, সে যখন বেঁচে থাকতে চায়, সে মেজরকে বলছে, আপনি কি বেঁচে থাকতে চান না? সবাই তো চায়। এই একটি সংলাপে জীবনের প্রতি সার্বজনীন টান, নিপীড়ক ও নিপীড়িত উভয়ের মানবিকতা একসাথে ধরা পড়েছে। দুইজনই যে মানুষ, দুইজনে বাঁচতে চায়, তাদের একটা চিত্র এখানে আছে। 1971 উপন্যাসের স্থায়ী মূল্য এখানে, এটি শুধু যুদ্ধের গল্প নয়, এটা হচ্ছে মানুষের গল্প। আশা করছি পুরো উপন্যাস সম্পর্কে তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। এরপরেও অন্য কোনো টপিকে অন্য কোনো ক্লাস লাগলে আমাকে জানাতে পারো। অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডসদের অবশ্যই চ্যানেলটি রেকমেন্ড করবে। ধন্যবাদ সবাইকে।